আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা গতদিন একটা কবিতার ব্যাখ্যা করেছিলাম। সেই কবিতাটি ছিল ঋতুবর্ধন। আ যে এটা আমাদের যে সিলেবাসটি রয়েছে অর্থাৎ ২৪-২৫ যে সিলেবাস এবং ২৫-২৬ এর সিলেবাস ২ টা একই সিলেবাস। এখানে আমরা আমাদের যে কবিতাটি রয়েছে ঋতুবর্ধন কবিতাটি গতদিন আ ব্যাখ্যাসহ দেখেছিলাম। আজকে আমরা আমাদের যে ২ নম্বর আ কবিতাটি রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটি দেখব, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এটা আমাদের বইয়ের ৪র্থ নম্বর কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মূল ভাবটি আমরা শুরুতেই জেনে নিব। এখানে বিভীষণের প্রতি মেঘনাদ অংশটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যর ৬ষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে। এখানে মেঘনাদ যিনি রাবণের পুত্র আর তার পিতৃব্য মানে তার চাচা বিভীষণ। বিভীষণের প্রতি অত্যন্ত হতাশ এবং ক্রুদ্ধ অবস্থায় কথা বলেন। বিভীষণের প্রতি মেঘনাদ অংশে মেঘনাদ গভীর রাগ দুঃখ নিয়ে তার পিতৃব্য মানে তার চাচা বিভীষণের সঙ্গে কথা বলে। সে জানায় তার শত্রু লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাকারে ঢুকে পড়েছে, যা তার কাছে চরম অপমানের বিষয়। মেঘনাদ মনে করে এই ঘটনার পেছনে বিভীষণের দায় রয়েছে। সে প্রশ্ন তোলে, সে নিজের ধর্মস্থান ও ঘর রক্ষা করতে পারে না, সে কিভাবে ন্যায়ের কথা বলতে পারে? মেঘনাদ বিভীষণের রামচন্দ্রের পক্ষে যাওয়াকে সরাসরি বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেয়। তার মতে নিজের দেশ ও জাতির বিরুদ্ধে দাঁড়ানো কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। সে স্পষ্ট করে বলে, রাম বা লক্ষ্মণের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। মেঘনাদের কাছে রাবণ ও রাক্ষস জাতির সম্মানই সবকিছুর ঊর্ধ্বে। সে মনে করে বিভীষণ নিজেই আ বিভীষণ নিজের ভাই, জাতি ও মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ধর্মের নাম করে শত্রুকে সমর্থন করাকে ভণ্ডামি আ বলে মনে করে। বিভীষণ যখন নিজেকে রামের দাস বলে পরিচয় দেয়, তখন মেঘনাদ আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। এখানে বিভীষণ মেঘনাদের চাচা। আর মেঘনাদের মূল শত্রু আ রাম এবং অ লক্ষ্মণ। সে এটাকে লজ্জাজনক আত্মসমর্পণ বলে মনে করে। মেঘনাদের কথায় তার প্রবল দেশপ্রেম ফুটে ওঠে। একই সঙ্গে শত্রুর প্রতি তার তীব্র ক্ষোভ প্রকাশ পায়। এই অংশে রাক্ষসদের ভেতরের দ্বন্দ্ব ও স্পষ্টভাবে দেখা যায়। মেঘনাদ জাতির ঐক্যের গুরুত্ব বোঝাতে চান। সে বিভীষণকে নিজের অবস্থান বদলানোর আহ্বান জানান। সব মিলিয়ে এই অংশে মেঘনাদের দেশপ্রেম, আত্মসম্মান ও ক্ষোভ গভীরভাবে প্রকাশ পেয়েছে। তাহলে এই মেঘনাদবধ কাব্য এই কবিতাটি মেক্সিমাম স্টুডেন্টের কাছে প্রতিটা লাইন এবং এই কবিতাটির যে মূল ভাব যেটা এটা মেক্সিমাম স্টুডেন্টের কাছে আসলে কঠিন লাগে। আমি জানি না আসলে কেন? এখানে আমরা যে ২ টা ৩ টা জিনিস মনে রাখতে হবে সেটা হলো এই গল্পের প্রধান যাকে করা হয়েছে এই কবিতাতে, এই কবিতার আ মূল চরিত্র অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে রাখা হয়েছে মেঘনাদকে। এবং এই মেঘনাদের শত্রু দেওয়া হয়েছে রাম আ এবং লক্ষ্মণকে। মেঘনাদের সাথে সবথেকে বড় বিশ্বাসঘাতকতা করে তার চাচা অর্থাৎ বিভীষণ। অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণ তার চাচা আর মেঘনাদ তো অ মেঘনাদই এটা আমরা জানব। এখন আমরা বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি রয়েছে এই কবিতাটির ব্যাখ্যা জেনে নিব। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। মানে এখানে বলছে যে এতক্ষণ পরে মেঘনাদ যাকে এখনো অরিন্দম বলা হয়েছে। এখানে মেঘনাদকে কি বলে সম্বোধন করা হয়েছে? অরিন্দম বলে। খুব দুঃখ, বিস্ময় ও হতাশা নিয়ে কথা বলতে শুরু করল। এত বড় বিপদ ঘটে যাওয়ার পরে সে অবশেষে বুঝতে পারছে পরিস্থিতির ভয়াবহতা। জানিনও কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে।
মেঘনাদ বলছে সে কোনোভাবেই বুঝতে পারছে না লক্ষণ কিভাবে রাক্ষসদের নগরে অর্থাৎ নিকুম্ভলা যজ্ঞাকারে ঢুকে পড়ল। এই জায়গাটি ছিল খুবই সুরক্ষিত, সেখানে শত্রু ঢোকা প্রায় অসম্ভব ছিল। হায় তাত! এখানে তাত মানে তার চাচাকে বোঝানো হয়েছে। উচিত কি তবু এই কাজ? মেঘনাদ বিভীষণকে অর্থাৎ তার চাচাকে বলছে, ডেকে বলে গভীর আক্ষেপের সঙ্গে প্রশ্ন করছে, আপনার পক্ষে কি এই কাজ করা কঠিন হয়েছে? আপনি কি এটা করে ঠিক কাজ করেছেন? নিকষা সতী তোমার জননী। তখন সে অর্থাৎ মেঘনাদ তার চাচাকে বলছে, নিকষা সতী সে বিভীষণকে মানে তার চাচাকে বলছে, মনে করিয়ে দিচ্ছে আপনার মা নিকষা ছিলেন একজন সতী ও ময়সী নারী। এমন মহৎ মায়ের সন্তান হয়ে আপনি কিভাবে শত্রুকে সাহায্য করতে পারেন? সহোদর রক্ষশ্রেষ্ঠ। মেঘনাদ বিস্ময় ও ক্ষোভের সঙ্গে বিভীষণকে প্রশ্ন করছে, আপনি কি আপনার নিজের সহোদর বলতে ভাই, রাক্ষসকুলের শ্রেষ্ঠ রাবণের কথা একবারও ভাবলেন না? নিজের ভাইয়ের বিপদ কি আপনার চোখে পড়ল না? অর্থাৎ রাবণ ছিল মেঘনাদের বাবা। শুলিশ আ শুলিশ মভুনিভ কুম্ভকর্ণ। সে আরও বলে, আপনি কি শূলধারী শিবের মতো শক্তিশালী ও ভয়ঙ্কর কুম্ভকর্ণের কথা ভুলে গেলেন? এত বড় বীর ভাইদের কথা কি আপনার মনে একবারও এলো না? ভৃতিপুত্র বাসব বিজয়ী। মেঘনাদ নিজেই ইঙ্গিত করে বলছে, আমি তো আপনার ভাইয়ের পুত্র, যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছে। এমন একজন বীর ভ্রাতৃপুত্রর কথা ভেবে কি আপনার হৃদয় কাঁপেনি? নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। মেঘনাদ অত্যন্ত তীব্র ভাষায় প্রশ্ন করছে, চাচা আপনি কি নিজের ঘরের পথ একজন চোরের মতো শত্রুকে দেখিয়ে দিলেন? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। সে আরও তীব্রভাবে বলে, একজন ঘৃণ্য চণ্ডলের মতো শত্রুকে কি আপনি রাজপ্রসাদে এনে বসালেন? এতে কি রাক্ষসকুলের মানসম্মান ধুলোয় মিশে গেল না? কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজনে তুমি পিতৃতুল্য। মেঘনাদ বলছে, আপনার কাজে সে খুব কষ্ট পেলেও আপনাকে সে তিরস্কার করছে না, কারণ আপনি তার গুরুজন এবং তার পিতার মতো সম্মানী ব্যক্তি। বয়স ও সম্পর্কের কারণে আপনাকে সম্মান দিতে চাই। ছাড়োদার যাব অস্ত্রগারে। মেঘনাদ অনুরোধের সঙ্গে দৃঢ়ভাবে বলছে, আপনি দরজা ছেড়ে দিন, আমি অস্ত্রগারে যাব। অর্থাৎ এখন আর কথা নয়, সে যুদ্ধের প্রস্তুতি নিতে চায়। পাঠাইব রামানুজে সনম ভবনে। সে দীপ্ত কণ্ঠে জানায়, রামের ভাই লক্ষ্মণকে সে যমের ঘরে পাঠাবে, অর্থাৎ যুদ্ধ করে তাকে হত্যা করবে। এখানে মেঘনাদের আত্মবিশ্বাস ও যুদ্ধ উন্মাদনা স্পষ্ট। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবে আহবে। মেঘনাদ বলে, আজ যুদ্ধের মাধ্যমে যে লঙ্কার এই অপমান ও কলঙ্ক মুছে ফেলব। শত্রুর আক্রমণ যে লজ্জা এসেছে তা রক্তের বদলে মুছে ফেলাই তার লক্ষ্য। উত্তরিলা বিভীষণ, বৃথা এই সাধনা ধীমান। এখানে বিভীষণ মেঘনাদের কথার জবাব দিচ্ছেন। তিনি বললেন, হে বুদ্ধিমান মেঘনাদ, এই চেষ্টা সম্পূর্ণ বৃথা, অর্থাৎ যুদ্ধ বা প্রতিশোধের কথা বলে এখন কোনো লাভ হবে না। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? বিভীষণ স্পষ্টভাবে জানাচ্ছে তিনি রামচন্দ্র দাসের ভক্ত, তিনি কখনোই রামের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না। রক্ষিতে অনুরোধ। তিনি প্রশ্নের ভঙ্গিতে বললেন, যাকে তিনি আশ্রয় ও ভক্তি দিয়ে মান্য করেন তার বিরুদ্ধে করে কাউকে রক্ষা করা তার পক্ষে কিভাবে সম্ভব? অর্থাৎ মেঘনাদকে তিনি সাহায্য করতে পারবেন না। উত্তরিলা কাতরে রাবণী। এতে মেঘনাদ অত্যন্ত কাতর ও ব্যথিত হয়ে আবার কথা বলতে শুরু করে। এখানে বোঝা যায় বিভীষণের উত্তরে মেঘনাদের মনে গভীর আঘাত এনেছে। হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে। মেঘনাদ বিভীষণকে পিতৃ বা তার চাচা বলে সম্বোধন করে বলছে, তোমার এই কথা শুনে আমার বাঁচার ইচ্ছা চলে যাচ্ছে। এত কষ্ট আর অপমান সে সহ্য করতে পারছে না। রাঘবের দাস তুমি? মেঘনাদ বিস্ময় ও তীব্র ক্ষোভ নিয়ে প্রশ্ন করছে, তুমি কি সত্যি রামচন্দ্রের দাস? এই কথা সে বিশ্বাসই করতে পারছে না। কেমনে ও মুখে আনিলে এই কথা?
তাত কও তা দাসেরে। সে আরো বলে, চাচা তুমি কিভাবে এই মুখে দাঁড়িয়ে নিজেকে দাস বলে পরিচয় দিতে পারলে? এই কথা বলতে তোমার লজ্জা হলো না? ইস্থাফিলা বিধুরে বিধে স্থানুর ললাটে। এখানে উপমা ব্যবহার করা হয়েছে। মেঘনাদ বলছে, যেমন বিধাতা নিশ্চল আকাশের চাঁদ স্থির করে বসেছেন, তেমনি বিভীষণের এই কথা তার মাথার বজ্র আঘাতের মতো লেগেছে। পড়ে কি ভূতলে শশীযান গড়াগড়ি ধুলোয়? মেঘনাদ প্রশ্ন করছে, চাঁদ কি কখনো আকাশ থেকে পড়ে মাটির ধুলোয় গড়াগড়ি খায়? অর্থাৎ মহান কিছু কি কখনো নিজেকে এত নিচু নামায়? হে রক্ষরতী, ভুলিলে কেমনে, কে তুমি? সে বিভীষণকে প্রশ্ন করে, হে রাক্ষসকুলের বীর, তুমি কি ভুলে গেছ তুমি আসলে কে? জনম তবে কোন মহকুলে? মেঘনাদ স্মরণ করিয়ে দিচ্ছে, তোমার জন্ম তো কোনো সাধারণ ঘরে হয়নি, তুমি জন্মেছ এক মহারাক্ষস বংশে। কে বা সে অধম রায়? রাগ ও ঘৃণার সঙ্গে সে বলে, রাম আসলে কে? আমাদের তুলনায় সে তো একজন তুচ্ছ মানুষ মাত্র। স্বচ্ছ সরোবরে করে কেলে রাজহংস পঙ্কজ কাননে। মেঘনাদ উপমা দিয়ে বলছে, রাজাস যেমন স্বচ্ছ জল ভরা পদ্মবনে আনন্দ করে থাকে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈব দলের ধামে? সে প্রশ্ন করে, রাজাস কি কখনো কাদার শ্যাওলায় ভরা নোংরা জলে যায়? কখনোই না। মৃগেন্দ্র কিশোরী, এখানে রাক্ষসদের তুলনা করা হয়েছে সিংহের সঙ্গে, শক্তিশালী ও সাহসী। কবে হে বীর কেশরী সম্ভাষে শৃগালে মিত্রভাবে। সে আবার উপমা দেয়, সিংহ কি কখনো শেয়ালের সঙ্গে বন্ধুত্ব করে? না। অজ্ঞদাস বিজ্ঞত তুমি। মেঘনাদ বিদ্রূপ করে বলে, তুমি নিজেকে অজ্ঞদাস বলেছ, অথচ তুমি সবচেয়ে জ্ঞানী মানুষদের একজন। অবিদিত নহে কিছু তোমার চরণে। সে বলে, তোমার জ্ঞানের কাছে কিছুই অজানা নয়, তাই এই আচরণ তোমার কাছ থেকে আশা করিনি। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। মেঘনাদ তাচ্ছিল্যের সঙ্গে বলছে, লক্ষণ তো এক সাধারণ বুদ্ধির মানুষ, কোনো মহান বীর নয়। নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্মত সংগ্রামে? সে প্রশ্ন করছে, যখন আমি অস্ত্রহীন অবস্থায় যজ্ঞে ব্যস্ত, তখন কিভাবে যুদ্ধ করা বীরদের কাজ? এটি কি ন্যায্য যুদ্ধ? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? মেঘনাদ বিভীষণ অর্থাৎ তার চাচাকে জিজ্ঞাসা করছে, এ মহান যোদ্ধা, এ কি সত্যি বীরদের যুদ্ধের নিয়ম? নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এই কথা। সে ব্যঙ্গ করে বলছে, লঙ্কার এমন কোনো শিশু নেই যে এই কথা শুনে হাসবে না, কারণ এটা সম্পূর্ণ অন্যায়। ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনই। মেঘনাদ দৃঢ় কণ্ঠে বলে, পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসছি। দেখিব আজি কোন দেব বলে। সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, আজ দেখা হবে কোন দেবতার শক্তিতে লক্ষণ দাঁড়িয়ে আছে। বিমুখে সমরে মোরে সৌমিত্র কুমতি। সে বলে, এই মূর্খ সৌমিত্র কি সত্যি যুদ্ধে আমার মুখোমুখি হতে পারে? দেবদৈত্য নররণে স্বচক্ষে দেখেছে। মেঘনাদ বলছে, দেবতা ও দৈত্য এবং মানুষের সঙ্গে যত যুদ্ধ হয়েছে, সেসব যুদ্ধে তুমি নিজের চোখেই আমার বীরত্ব দেখেছ। রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। হে রাক্ষসকুলের শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি তো জানো আমার শক্তি ও সাহস কতটা প্রবল। কি দেখি ডরিবে এই দাস হেন দুর্বল মানবে? সে প্রশ্ন করে, এমন দুর্বল মানুষের লক্ষণকে দেখে আমি কি ভয় পাবো? এটা কি সম্ভব? নিকুম্বলা যজ্ঞাকারে পুরগলভে পশিল দন্তি। মেঘনাদ অভিযোগ করছে, অত্যন্ত দন্তের সঙ্গে সেই উদ্বৃত্ত লোক লক্ষণ নিকুম্বলা যজ্ঞাকারে ঢুকে পড়েছে। আজ্ঞা করো দাসে, শাস্তি নরধামে। সে অনুরোধের সুরে কিন্তু দৃঢ়ভাবে বলে, আমাকে আদেশ দাও, আমি সেই অধম মানুষকে উপযুক্ত শাস্তি দেব। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। মেঘনাদ ক্ষোভের সঙ্গে বলছে, হে চাচা, এক বনবাসী মানুষ রাম লক্ষণ তোমার জন্মভূমির লঙ্কায় পা রাখার সাহস কিভাবে পেল? হে বিধাতা, নন্দন কাননে ভ্রমের দুরাচার দত্ত। সে ঈশ্বরকে প্রশ্ন করছে, স্বর্গের সুন্দর উদ্যানে কি কখনো কোনো দুষ্ট দত্ত ঘোরে? অর্থাৎ এমন জায়গায় অযোগ্য কেউ ঢুকতে পারে না। প্রফুল্ল কমল কীটবাস। সে আরও উপমা দেয়, ফুলে ফোটে পদ্মে কি কখনো পোকা বাস করে? না, কখনোই না। কহ তাত সহিব কেমনে, হেন অপমান আমি ভৃত্যপুত্র তব।
মেঘনাদ বলে, চাচা, তোমার ভাইয়ের ছেলে হয়ে আমি এই অপমান কিভাবে সহ্য করব? তুমিও এই রক্ষমণি সহিছ কেমনে? সে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি নিজে কিভাবে এই অপমান সহ্য করছো, হে রাক্ষসকুলের রত্ন? মহামন্ত্র বলে যথা নমঃশির ফণি, মলিন বদন লাজে উত্তরিলে রথি। রাবণ অনুজ লঙ্কি রাবণ আত্মজে, নহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে। তুমি নিজ কর্মে দোষে হাই মজাইলা এই কনক লঙ্কা রাজা, মজিলা আপনি। বিরত সতত পাশে দেবকুল এবে, পাপপুণ্য লঙ্কাপুরী প্রলয় যেমতি, বসুধা ডুবিয়েছে লঙ্কা এই কাল সলিলে। মেঘনাদ খুব আক্ষেপের সঙ্গে বলে, যেমন এক মহামন্ত্র বলার সময় বিনম্রভাবে মাথা নত করে, তেমনি আমি রাবণের ছোট ভাই বিভীষণকে বলেছি, হে শিশু, দোষ আমার নয়, তুমি বৃথা আমাকে তিরস্কার করছো। সব দায় সব দায় আমার নয়, বরং তোমার নিজের ভুল ও কাজের ফল। তিনি আরও বলেন, হে চাচা, তুমি এতক্ষণ যে অশোভন আচরণ করেছ তা লঙ্কার রাজা হিসাবে ঠিক নয়। তুমি নিজে ভুল করেছ আর দোষ অন্যের উপর চাপাচ্ছ। এখন লঙ্কাপুরীর পাপে পূর্ণ হয়ে গেছে। যেমন এটি প্রলয় সময় পৃথিবী ডুবে যায়, ঠিক তেমনি এখন লঙ্কা বিপদের জলে ভেসে যাচ্ছে। মেঘনাদ এখানে নিজের দোষ নয় বলে পরিষ্কার করেছে। তিনি বিভীষণকে বোঝাচ্ছেন যে লঙ্কার বিপদ এবং অশান্তির মূল কারণ এখন তাদের নিজেদের কর্ম ও ভুল, শত্রুদের কারণে নয়। তার বক্তব্য নিজের দেশ ও পরিবারের প্রতি দায়বোধ ও বিভীষণের অবহেলার জন্য ক্ষোভ ফুটে উঠেছে। রাঘবের পদাশ্রমে রক্ষাতে আশ্রয়ী তেই আমি, পরদোষে কে চাই মজিতে। রুশিলা বাসবত্রাস গম্ভীর জামুতে, নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজনুজ বিখ্যাত জগতে। মেঘনাদ বলছে, আমি রামচন্দ্রের পদের আশ্রয়ে লঙ্কা রক্ষার জন্য যুদ্ধ করেছি। আমি কোনো অন্যায় বা পরদোষে লাঞ্ছিত হইনি, তাই অন্য কেউ আমার উপর দোষ চাপাতে পারবে না। এরপর তিনি রুশ হয়ে গভীর কণ্ঠে নিশীথের অন্ধকারে যেমন বজ্রপাত বা বীর শিরোমণির মতো আওয়াজ করেন, ঠিক তেমনইভাবে বলেন, হে রাক্ষস রানুজ রানুজ রাবণের ছেলে, তুমি পৃথিবীতে বিখ্যাত, তবে তুমি কি ঠিক পথে চলেছ? এখানে মেঘনাদের কথা থেকে বোঝা যায় তিনি ধর্ম ও ন্যায়ের পথে অটল থেকে সাহসী ও পরাক্রমী রূপে লঙ্কা রক্ষা চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি বিভীষণকে সতর্ক করছেন যে যুদ্ধের সময় সততা, ধর্ম এবং জাতি পরিবারের প্রতি দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। মোট কথা, মেঘনাদ নিজেকে সাহস ও ন্যায়বোধ প্রকাশ করেছেন এবং অন্যকে অর্থাৎ বিভীষণকে সঠিক পথে চলার জন্য জোরালোভাবে স্মরণ করাচ্ছেন। তুমি কোন ধর্মমতে, কহ দাস শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকলেই দিলা জলাঞ্জলি। শাস্ত্র বলে, গুণবান যদি পরাজন ও গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। পর সদা। হে শিক্ষা, হে রক্ষবর, কোথায় শিখলে? কিন্তু বৃথা গঞ্জিত তোমার। হেন সহবাসে হে পিতৃব্য, বর্বরতা কেন তুমি শিখিবে? গতি যার নিচ সহ নিচ সেই দুমতি। মেঘনাদ তীব্র ক্ষোভের সঙ্গে বিভীষণকে প্রশ্ন করছে, তুমি কোন ধর্মের কথা বলছো তা আমাকে বোঝাও। কোন ধর্ম অনুযায়ী তুমি আত্মীয়তার সম্পর্কের, ভাইয়ের সম্পর্ক আর নিজের জাতিকে একসঙ্গে ত্যাগ করতে পারলে? সে বিস্ময়ের সঙ্গে বলে, শাস্ত্রতে স্পষ্ট বলা আছে, যদি বাইরের মানুষ গুণবানও হয়, তার নিজের মানুষ গুণহীন হয়, তবুও নিজের মানুষই শ্রেয়, কারণ পর মানুষ চিরকালই পর থাকে। মেঘনাদ জানতে চায়, হে রাক্ষস শ্রেষ্ঠ, তুমি এই শিক্ষা কোথায় শিখলে? কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে নিজের জাতি ও পরিবার ছেড়ে শত্রুর দাসত্ব করতে হবে? তারপর সে বলে, আমি আর তোমাকে তিরস্কার করব না, কারণ তোমার সঙ্গে এমন লোকদের বাস যাদের মধ্যে বর্বরতা আছে। সেই সৎস্বর্গে থেকে তুমি বর্বরতা শিখেছ। সর্বশেষ মেঘনাদ কঠোরভাবে বলে, যার চলার পথ নীচ মানুষের সঙ্গে, সে নিজেও নীচ ও দুমতি হয়ে যায়। এখানে মেঘনাদ স্পষ্টভাবে বিভীষণকে দেশদ্রোহী, জাতিভ্রষ্টা ও নৈতিকভাবে অধঃপতিত বলে অভিযুক্ত করেছেন।
শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ২ নম্বর যে কবিতাটি রয়েছে তোমাদের সিলেবাসের 'বিভীষণের প্রতি মেঘনাদ' এই কবিতাটির সম্পূর্ণ ব্যাখ্যা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।